সায়নরা কার ভোট রাখতে চায়? ওরা বাংলা বাঁচাও করছে, বাংলা বাঁচাও না করে ওদের এখন একটা সিপিএম বাঁচাও করা উচিত। মানে চাচা আপন প্রাণ বাঁচা, আগে সেই জায়গায় আপনি বাঁচলে তো বাপের নাম, ওরা সেটা করুক। সুমন, মৃত ভোটার নিয়ে এত কথা হচ্ছে তো আমি আপনাকে একটা ছোট্ট অঙ্কর কথা বলি। আপনি যুক্তিতক্কে আমার মনে আছে যখন আমাদের যখন জহর বাবু, প্লিজ সজল একটু বলতে আমি রিকোয়েস্ট করছি, যখন জহর বাবু 0.1% বিহারের কথা বলেছিলেন, আমার মনে আছে আপনি সেটাকে ভেঙে দেখিয়ে বৃহত্তর অর্থে বলেছিলেন যে টোটাল পপুলেশন এটা কত হয়। সুমন, আপনার মনে আছে যখন কালীগঞ্জে উপনির্বাচন হয় তখন এসআইআর প্রসেস ছিল না, তখন মৃত ভোটার বাদ পড়েছিল 6000। একদম মনে আছে আপনার? আচ্ছা, কালীগঞ্জে উপনির্বাচন হলো 2025-এর জুনে, তার এক বছর আগে লোকসভা হয়েছে। প্রত্যেক বছর লোকসভা বিধানসভায় মৃত ভোটার বাদ যায়, তাহলে লোকসভা ইলেকশনের এক বছর পরে যে উপনির্বাচন তাতে 6000 নাম বাদ গেল। আজকে আরো 6 মাস পেরিয়েছে, তাহলে এক বছরে 6000 হলে 1.5 বছরে হয় হচ্ছে 6 আর 3 9000। তো এই 9000টাকে আপনি 294 দিয়ে গুণ করুন, 294টা বিধানসভায় ন্যাচারালি অঙ্কটা দাঁড়াচ্ছে 26,46,000, আর এখনো অব্দি মৃত ভোটার বাদ পড়েছে 24 লক্ষ। অঙ্কটা খুব সিম্পল সুমনদা, এই নাম্বারটা এত বেশি দেখে বিরোধীরা হই হই শুরু করছে। প্রত্যেক বছর যে মৃত ভোটার বাদ যায় সেই অঙ্কের সাথেই হিসাবটা সমান্তরাল ভাবে মিলে যাচ্ছে একদম। কিন্তু তুমি তোমার সঙ্গে প্রথম কথা 100% একমত, কিন্তু তুমি এটা কি প্রেক্ষিতে বললে? 2208 এর প্রেক্ষিতে? সেটা কিন্তু সম্পূর্ণ উল্টো। এক সেকেন্ড, 2208 এর প্রেক্ষিতে না, আমি বলছি ফর্ম কেউ মারা যায়নি, ফর্ম ফেরত এসেছে, তোমার সঙ্গে একদম একদম। সুমনদা 2208 আমি কি বলছি, এই যে সায়নদীপ একটু আগে বললো না মৃত ভোটারের বসে তৃণমূল যেতে, আমি বলছি প্রত্যেক বছর মৃত ভোটারটা বাদ যায় বলেই উপনির্বাচন যখন এসআইআর এর নাম মাত্র নেই, আমি এর থেকে বেশি এগ্রি আর কিছুটা করতে পারবো না। কিন্তু আমি প্রথম বলছি 2208টা নিয়ে আমরা রাজনীতি করছি, এরকম আরো 3000 বুথ আছে আপনাদের কাছে, তার ডেটা আছে যেখানে 1 থেকে 10টা মৃত, 7000 যদি আরো ভয়ঙ্কর। আমি বলছি আপনি আসুন, এই 2208টা যেখানে সব সারা পৃথিবীর লোক ভাবছিল ওখানে শিফট হবে, সেখানটা এখন 2 এসে দাঁড়িয়েছে, কিন্তু মৃতের সংখ্যাটা কত? একটা লোককে যদি আপনি মৃত দেখিয়ে দেন তাহলে আর এই জন্য তোমরা টাইম বাড়াতে বলেছিলাম, আর কত 2 বছর চাই মমতাদি 3% কাজ করে অংশে কত পেয়েছিল আমি ঠিক বলতে পারবো না, কিন্তু জনগণনার যদি জনগণনার হিসাব আর এসআইআর এর হিসাব দেখা যায় দেবাংশুর কথা কোনো মিল নেই, ও বুঝে শুনে আবল তাবল বলেছে কিনা আমি জানি না। এবার আমি কাউন্টার দিচ্ছি। দ্বিতীয় কথা হলো যে এটা মৃত ভোটারই তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, তৃণমূল বিজেপিকে বাঁচিয়ে রেখেছে, বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, সিপিএম এর বাঁচাও নিয়ে ওদের আমরা জানি। আমার শেষ কথা, এই আপনাদের চ্যানেলে আমরা প্রেস কনফারেন্স করে এক একটা বিধানসভা ধরে শুধু কত মৃত ভোটার আছে একটা বিধানসভা আমি বিশ্বনাথের কাছে যাওয়ার আগে আপনাদের জানাই যে এই মৃত এবং পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ স্থানান্তরিত ভোটারের সংখ্যাটা কত, 2002-তে কত ছিল, 25-এ কত, এক্ষুনি আপনাদের সামনে রাখবো। কিন্তু ইস্যু তা নয়, ইস্যু হচ্ছে দেবাংশুর অঙ্কটা সম্পূর্ণ সঠিক, আমি একমত, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তো ঠিক উল্টো কথা বললেন। মুখ্যমন্ত্রী বললেন মৃত দেখানো হচ্ছে, ওর অঙ্ক তো একেবারে সঠিক কথা বলেছে। আমি বলছি ওর অঙ্ক ঠিক হলেও প্রেক্ষিত না বুঝে হবে না। কালীগঞ্জের উপনির্বাচনের আগে ইলেকশন কমিশন স্পেশাল ড্রাইভ নিয়েছিল মৃত ভোটারদের আইডেন্টিফাই করার জন্য, কারণ তার আগে সিপিআইএম দল, বিজেপি দল লাগাতার মানে ইলেকশন কমিশন অফিসার দরবার করেছে। দ্বিতীয় যেটা, এটা আমাদের অভিজ্ঞতা বলে প্রতি বছর ইলেকটোরাল রোল রিভিশন হলেও মৃত ভোটার কিন্তু ব্যাপক পরিমাণে থাকে, যেটা আমি আপনাকে বলছি যে এভারেজ আমরা একটা বুথে দেখেছি যে প্রতি বুথে 20 থেকে 25 জন পর্যন্ত মৃত ভোটারের নাম কনস্ট্যান্ট থাকছে, এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যে 30 লক্ষের কাছাকাছি মৃত ভোটারের নাম থাকে, এটা কিন্তু ফ্যাক্ট। আমি আপনাকে বলছি কালীগঞ্জের উদাহরণটা আমরা বারবার দিচ্ছি, কালীগঞ্জের উদাহরণটা স্পেশাল ড্রাইভ হয়েছিল, ইলেকশন কমিশন
মানে বিশেষভাবে উদ্যোগ নিয়ে ওই ৬,০০০ ভোটারকে আইডেন্টিফাই করেছিল উপনির্বাচনের আগে, এবং সেটাও রাজনৈতিক দলের চাপে। ফলে এই কনটেক্সটটাকে নিয়ে যদি আমি অঙ্ক কষে দেখিয়ে দিই, না কিন্তু ২০২৪-এর আগেও বিজেপির চাপে এটা হয়, ২১-এর আগেও হয়। এটা ভালো তো, বিজেপি আমি বলছি এক সেকেন্ড, বিজেপি বলে ওদের প্রেসারে হচ্ছে, বাট এটা তো নরমাল প্রসেসে প্রথম আমাদের কর্মীরাই বলে একদম। আমি প্রত্যেককে সামালাম, তার কারণ হচ্ছে যে আবার আমি অঙ্কটায় ফিরবো দেবাংশুর অঙ্কটাতেই, সেটা হচ্ছে যে ধরুন স্পেশাল ড্রাইভ, একটা স্পেশাল ড্রাইভ, এসআইআরও যদি স্পেশাল ড্রাইভ ধরি, দুটো স্পেশাল ড্রাইভ যদি মিলে যায়, অঙ্ক তো মিলে যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন ঠিক তার উল্টো কথা, তিনি বলছেন যে মৃত ভোটার দেখিয়ে দেখানো হচ্ছে এবং এই করে সংখ্যাটা ১ কোটিতে নিয়ে যাওয়া হবে। অঙ্ক কি বলছে, ২০০২-এর অঙ্ক কি বলছে, ২০২৫-এর এখনো পর্যন্ত আজকে অবধি পাওয়া অঙ্ক কি বলছে, পাশাপাশি রাখবো। কিন্তু তার আগে আপনাদের এই ১০০ দিনের কাজ নিয়ে যে এতক্ষণ বিতর্কটা চললো, সেটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন, বিরোধীরা কি বলছেন দেখাবো। মঞ্চ থেকে কাগজ ছেঁড়া, হঠাৎ আচমকা ভরা সভামঞ্চ থেকে উপস্থিত হাজারো জনতার সামনে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের শর্তের পাল্টা এভাবেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। ১০০ দিনের কাজে বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত দীর্ঘদিনের। মঙ্গলবার কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সেখানে মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে কিছু শর্ত চাপিয়ে লেবার বাজেট দেখানোর কথা বলা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী ছিঁড়ে ফেলেন হাতে থাকা কাগজ। হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় ১ বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসবো। মুখ্যমন্ত্রীর এই কাগজ ছেঁড়ার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে লিখেছেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, জনসভায় দাঁড়িয়ে আপনি কেন্দ্রের বিরুদ্ধে যতই অসহযোগিতার ও বঞ্চনার অভিযোগ তুলুন, অথবা কেন্দ্রীয় নির্দেশিকাকে অমান্য করে সেই কাগজ ছিঁড়ে ফেলে আপনি আপনার বসংবদ্ধের বাহবা বা হাততালি কুড়োতেই পারেন, কিন্তু আসল কথা হলো ১০০ দিনের কাজের তহবিলের অর্থ আপনার সরকার ও দল যে চুরি করেছে সেটা প্রমাণিত, এবং এই টাকার হিসেব আপনাকেই দিতে হবে। তাই যতই নাটক আপনি মঞ্চস্থ করুন না কেন, জনগণ জেনে গেছে যে আপনার জ্বালার কারণ আসলে আঙুর ফল টক। উনি ২০০২ সালের আগে অনুপ্রবেশকারী বাংলাদেশের যারা এসেছিল পার্লামেন্টে গিয়ে উনি সেই কাগজ ছিঁড়ে ফেলে এসছেন। কাগজ ছেঁড়াটা ওনার চরিত্রের মধ্যে রয়েছে এবং উনি কাগজ ছিঁড়তে খুব ভালোবাসেন। আমি কিছু মানি না, আমি কিছু জানি না, যতই কাগজ ছিঁড়ুক সংবিধানের বাইরে কখনো কেউ যেতে পারেনি। ১০০ দিনের কাজে দুর্নীতি সংক্রান্ত মামলায় ১৮ই জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল ১ আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে, তবে দুর্নীতি আটকাতে যে কোনো শর্ত আরোপ করা যাবে, আর এই শর্ত আরোপ হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে স্পষ্ট বলেছিলেন, কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। ২৭ অক্টোবর মামলার শুনানিতে কার্যত কয়েক সেকেন্ডের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত। আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।